যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ডিজে, ডি মানে ডিম, জে মানে জুতো। জনগণ এমন ভাবে ডিজে বাজিয়েছে যে কান পুরো ঝালাপালা হয়ে গেছে। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया। ये है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं। 4 তারিখের পর দেখে নেব। কথাটা মনে পড়ছে অভিষেক বাবু, আর আপনি লোকতন্ত্রের কথা শোনাচ্ছেন। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। पार्टी का नेता लोगों का नेतृत्व करता है, लेकिन जैसे ही वो नेता बनता है वो कानून को, व्यवस्था को और राजनीतिक संपत्ति को अपनी जागीर समझता है। ऐसे भ्रष्टाचारी नेता को डराया जा सकता है। ऐसे এই মুহূর্তে অভিষেকের মাথায় ডিম ছুটছে। 4 তারিখে বেলা 12টার পর কোন জল্লাদের কত ক্ষমতা আছে, কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখে দেখব। 4 তারিখে তৃণমূল আরামবাগে হারুক বা জিতুক, কোন জল্লাদের কত ক্ষমতা আছে, কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে 4 তারিখে আমি দেখব। একদিকে চোর চোর স্লোগান আর অন্যদিকে ডিম ছোড়া হলো অভিষেক তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ডিজের গানে পুরো কান ঝালাপালা হয়ে গেল। হাজার হাজার পুলিশ নিয়ে ঘুরে বেড়ানো নেতা আজকে পুলিশ ছাড়াই রাস্তায় বেরিয়েছিল। আমাদের ঘর ছাড়া করেছিস তুই। 15 বছর ধরে মানুষের মনে জমে থাকা যে রাগ, যে ক্ষোভ, তার আজকে বহিঃপ্রকাশ হচ্ছে। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাটছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের কলকাতায় পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস, আমাকে খোঁজলে নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন আমাদেরকে। আমি জানি না, আমার মেয়ে আপনাকে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার স্টেটটা কি আমি জানি না, যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেঁটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন। নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না, যে আপনাদের কাছে আমরা কি চাই। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিয়েছেন আপনারা। ये नेता सत्ता में आकर ये भूल जाते हैं कि वो जनता के नौकर है और जनता मालिक, और फिर वही लोग डरा धमका कर लोगों पर राज करने लगते हैं। इन्हें यूं सबक सिखा सकते हैं।
যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা, তার উপর তো চড়াও হবে এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো। কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আজকে উনি উনার দলের নিহত কর্মীর মা বাবার সাথে দেখা করতে গেছিলেন, খুব ভালো কথা। কিন্তু সেদিনকে যখন হরগোবিন্দ দাস বা চন্দন দাসের সাথে যে ঘটনা ঘটেছিল, সেদিনকে কিন্তু আপনি উনার পরিবারের সাথে কিন্তু দেখা করতে যাননি। আপনার সরকার সেই সময় ক্ষমতায় ছিল, আপনার সরকারের কোনো নেতা বা নেত্রী উনাদের পরিবারের সাথে কিন্তু দেখা করতে যাননি বা পাশে দাঁড়াননি। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে দুধের গাই বলে লাথ মারলে সহ্য করতে হবে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। তাই 2026 সালে বিধানসভা ভোটে হিন্দুরা জোড়া পায়ে লাথ মেরেছে। धर्म का राजनीतिक दीदी करती नहीं है। अगर धर्म का राजनीतिक करती तो दीघा में इतना अच्छा जगन्नाथ मंदिर बनता। धर्म का राजनीतिक करती तो ईद का रेड रोड में नमाज पढ़ के हम लोग के पास आती। क्रिसमस में एलियन पार्क जाती। दीदी का एक ही कॉल है, ধর্ম যার যার উৎসব সবার। ব্রিকেটে আপনার গীতা পাঠ হয়েছিল, হিন্দু সম্প্রদায়ের গীতা পাঠ হয়েছিল। যেই আপনার ব্রিকেটে গীতা পাঠ হয়েছিল, সেই ব্রিকেটে আবার হচ্ছে আপনার নামাজ হবে। এইটাই হচ্ছে সম্প্রীতি, এইটাই হচ্ছে আমার বাংলা। যেই মাঠে হচ্ছে গীতা পাঠ হয়েছে, ওই মাঠে আবার নামাজ হবে। এইটা হচ্ছে সম্প্রীতির একটা নাজির। যেখানে মুসলমান নারীদের ওই নামাজে প্রবেশাধিকার নেই, সেখানে মমতার সরকারের মমতা বুবু ওখানে গিয়ে এরকম মাথায় পেটে আমি আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাখবেন না। তাই আজকে আমাদের রাজ্য সরকার মিলিটারির পারমিশন নিয়ে রেড রোডে বাদ দিয়ে ব্রিগেডে নামাজ পড়ো। বলবো এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে নামাজ হচ্ছে, তার মধ্যে দিয়ে নজর কাড়া আপনার একটা লুক, কেন এরকম? ব্যাপারটা হচ্ছে আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, আমরা বাঙালি, আমরা মুসলিম এবং বাঙালি, তার কারণেই প্রত্যেকবার শেরওয়ানি অথবা পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়ি। এবার আমি ভাবলাম যে হয়তো একটু ইউনিক কিছু করা যাক, ওই জন্য ধুতি পাঞ্জাবিটা পরে এসেছি। তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। বলেন কি? তারা বাংলার সংস্কৃতি জানে না, তাই ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে। দিদি ঠিকই বলেছেন, এরা সব বহিরাগত। এরা না জানে বাংলার সংস্কৃতি, না জানে বাংলার সম্প্রীতি। তবে দিদির শাসনকালে জনসাধারণের উন্নয়ন হয়েছে কি হয়নি তা আমি জানি না, তবে নেতাদের কিন্তু খুব ভালো উন্নয়ন হয়েছে, ডবল উন্নয়ন। সত্যিই তো, আমরাও বলছি রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন। পিংলার তৃণমূল ব্লক সভাপতি শেখ সাবেরথির বাড়িটা শুধু দেখুন। কি বাড়ি? পিংলার তৃণমূল নেতার উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে। পিংলার 11 মাইল এলাকায় বিলাসবহুল বাগান বাড়ি, কি নেই? সুইমিং পুল, রাজকীয় সব ব্যবস্থা, সুসজ্জিত বাগান, কত বাহারি গাছ, অন্য গাছ। এলাকার মানুষ বলছেন তৃণমূল ব্লক সভাপতি শেখ সাবেরথির বাড়ির ভিতরটা দেখলে চোখ কপালে ওঠে। বিজেপি যদি ক্ষমতায় না আসতো তাহলে আমরা জানতেই পারতাম না যে টিএমসির শাসনকালে নেতাদের এত উন্নয়ন হয়েছে। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। এইবারে আমি বুঝতে পারছি যে দিদি ভোটের সময় কেন বলতেন যে জোড়া ফুলে যদি ভোটটা না দেন
তাহলে বিজেপি কিন্তু সব কেড়ে নেবে। এখন তো দেখছি তৃণমূলের গুপ্তধন বেরোচ্ছে। ঠিক আছে, বের করো, বের করো ওগুলো। আচ্ছা, তৃণমূল নেতার জমির নিচে অস্ত্র ভান্ডার, মছলন্দপুরের ঘটনা। ভোটটা এবার কিন্তু দয়া করে যদি জোড়াফুলকে না দেন তাহলে কি হবে? বিজেপি আপনাদের সব কেড়ে নেবে, খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে, থাকাও বন্ধ করে দেবে, কথা বলাও বন্ধ করে দেবে। এখন তো দেখছি টিএমসি নেতাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম পুরো হারাম হয়ে গেছে যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে। বস্তা বস্তা টাকা, সেটা কোথায়? পাট ক্ষেত, পাট ক্ষেতের মধ্যে, পাট ক্ষেতে তৃণমূলের গুপ্তধন, সেই গুপ্তধনের হদিশ পুরপ্রধান, তৃণমূলের পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তার গুপ্তধনের হদিশ বাজেয়াপ্ত টাকার পরিমাণ কোটিতে পৌঁছতে পারে। বাংলার গাদ্দার মানে শুভেন্দু অধিকারী, তাই তো? তাই তো? कौन है ये पागल आदमी? এই বাংলায় থেকে বাংলায় খেয়ে বাংলায় বড় হয়ে বাংলায় বাস করে তারা গুজরাটি ভাইদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই বাংলাটাকে নষ্ট করার পরিকল্পনা করছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বাংলায় খেয়ে বাংলায় পড়ে বাংলায় বাস করে গুজরাটিদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাটাকে নষ্ট করার চেষ্টা করছেন। আর 15 বছর ধরে এরা শাসন করলো, পশ্চিমবাংলাটাকে পুরো লন্ডন বানিয়ে ছেড়ে দিয়েছে। আমি একজন পশ্চিমবাংলার মানুষ, অবশ্যই আমি আমার পশ্চিমবাংলার তরফ থেকে এবং আমার তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যিনি সিএম হয়েছেন নতুন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিস্কুটের পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানে ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে। মনে হচ্ছে চুলকানি কমে গেছে আমার। মাতাল একটা রেজিস্টার মাতাল দিনে কি বলে রাতে জানে না, রাতে কি বলে। আমরা জীবনে কোনোদিন কাউকে ভয় পাই না। মমতা ব্যানার্জি ভয় পাওয়ার লোক, অভিষেক ব্যানার্জি ভয় পাওয়ার লোক। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। जय श्री राम।